আজকে তোমাদের জন্য খুব ছোট্ট একটা ক্লাস, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। আজকে পরীক্ষার জন্য একদম লাস্ট মোমেন্টের প্রস্তুতি বলতে পারো। পরীক্ষার একেবারে শেষ মুহূর্তের চূড়ান্ত পর্বের প্রস্তুতির জন্য কিছু সাজেশন আমরা ঝট করে একটু দেখে নেব। ইতিমধ্যেই তোমরা এটা জেনে গেছো, তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের এবারের পরীক্ষা 40 নম্বরের এবং তোমরা সময় পাবে 2 ঘন্টা। এই 2 ঘন্টা সময়ের মধ্যে তোমাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর, প্রবন্ধ রচনা, এগুলো অনেক কিছু করতে হবে। কি কি করতে হবে ইতিমধ্যেই তোমরা জানো। ছোট গল্প, 2টো ছোট গল্প আছে, সেখান থেকে থাকবে 5 নম্বর, মানে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে। অপশন 2টো পাবে। 2টো গল্প থেকেই আশা করা যায় 2টো প্রশ্ন পাবে। পরে কবিতাতেও রয়েছে 5 নম্বর, 3টে কবিতা রয়েছে। এক্ষেত্রে হয়তো 2টো কবিতা থেকে প্রশ্ন আসবে এবং একটা তোমাকে লিখতে হবে, অর্থাৎ 5 নম্বর। আরো রয়েছে নাটক, রয়েছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, রয়েছে প্রবন্ধ রচনা রয়েছে। আমরা একে একে একটু দেখে নিই কি রকম প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা 4th সেমেস্টার পরীক্ষার জন্য কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। এলিটাইপে উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারে পড়াশোনা হবে আরো সহজ, কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা, ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের এক একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার, সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। সেখানে ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য থাকছে 400টির বেশি ভিডিও লেকচার, 600টির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচার্স এবং টিচার্সদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে। এই কোর্সে তোমরা 6 মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ, যার মূল্য মাত্র 10 টাকা প্রতি চ্যাপ্টার। তাহলে আর দেরি নয়, এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও। প্রথমেই ছোট গল্প, নিশ্চয়ই মনে আছে। ছোট গল্প থেকে তোমাদেরকে করতে হবে 5 নম্বরের উত্তর। এবার এই 5 নম্বর, এটা 2+3 এভাবেও থাকতে পারে, অথবা শুধুই 5 নম্বরের একটা প্রশ্নও হতে পারে। তাহলে 2+3 করেও হতে পারে, অথবা 5 নম্বরও হতে পারে। একটা প্রশ্নের উত্তর দিতে হবে। ছোট গল্প তোমাদের রয়েছে 2টি ছোট গল্প, একটি হলো হারুন সালেমের মাসি এবং অন্যটি হলো হলুদ পোড়া। তো প্রথম গল্প যেহেতু হলুদ পোড়া, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা, প্রথম গল্পের সাজেশন সম্পর্কে আমরা একটু বলে দিই। হলুদ পোড়া গল্প ইতিমধ্যেই পড়ে নিয়েছো। হলুদ পোড়া গল্পের যে প্রশ্নগুলো এবারের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে, সেগুলোর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষায় আসবে এইরকম সম্ভাব্য প্রশ্নের সাজেশন করা হয়েছে। এগুলো পড়লে আশা করা যায় একটু যদি ঘুরিয়েও প্রশ্নটা আসে, তবুও সেই প্রশ্নের উত্তর তোমরা অনায়াসে লিখতে পারবে। প্রথম, হলুদ পোড়া গল্পের নামকরণের সার্থকতা। গল্পের ক্ষেত্রে বা কবিতার ক্ষেত্রে নামকরণের সার্থকতা একটা খুব উল্লেখযোগ্য প্রশ্ন, এবং এখান থেকে প্রশ্ন হলে মূল গল্পটা এবং সেই নামকরণটা কেন করা হয়েছে সেই ব্যঞ্জনাটুকু, বা ঘটনা কেন্দ্রিক হলে সেই ঘটনার বর্ণনা করে কনক্লুশন অর্থাৎ উপসংহারটা টানলেই নামকরণের সার্থকতার উত্তর হয়ে যায়। তোমরা যে নোটগুলো পেয়েছো ইতিমধ্যে, সেই নোটগুলো পড়ে নেবে আশা করি, তাহলে নামকরণের সার্থকতা থেকে প্রশ্ন আসলে সেটা করতে তোমাদের অসুবিধে হবে না। পরের প্রশ্ন, লাইন তুলে প্রশ্ন হতে পারে। এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনের নেই। দুর্লভ রোমাঞ্চ বলতে কি বোঝানো হয়েছে, আর কেন বঞ্চিত করার ক্ষমতা নেই বলে গল্পকার মনে করেছেন। এই যে দেখো, এই প্রশ্নটা 1 নম্বরের যে প্রশ্ন নামকরণের সার্থকতা, এটা এলে 5 নম্বরের একটা টানা প্রশ্ন হবে। কিন্তু যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে এটা কিন্তু 2+3 = 5 এরকম থাকবে, বা 3+2, এটা শুধু যে 2+3ই থাকবে এমন নয়, এটা 3+2ও হতে পারে। মোট কথা 5 হবে, যাই হোক না কেন 5 হবে। আমি বলবো যে একটা টানা প্রশ্ন, ধরো এমন হয় যে আমরা একটা টানা প্রশ্নের হয়তো পুরো উত্তরটা গুছিয়ে লিখতে পারছি না, কিন্তু একটা ভাঙা প্রশ্নের খানিকটা একটা পোর্শন খুব ভালোভাবে লিখতে পারবো, পরের অংশটা অত ভালোভাবে লিখতে পারবো না, কিন্তু তবুও গুছিয়ে মোটামুটি লিখতে পারবো। আমার তোমাদের
কে দেওয়া সাজেশন হলো যে তোমরা ভাঙা প্রশ্নটা অ্যাটেন্ড করবে। হ্যাঁ, যদি এরকম হয় যে খুব ভালো করে গোটা প্রশ্নের আনসার, দেখা গেল এরকম দুটো প্রশ্ন এসেছে, হলুদ পোড়া গল্পের নামকরণের সার্থকতা খুব ভালোভাবে লিখতে পারবে, তাহলে লেখো। কিন্তু যদি এমন হয় যে এটাও মোটামুটি আর এটার হয়তো এই অংশটা খুব ভালোভাবে পারবে কিন্তু দ্বিতীয় অংশটা অতটাও ভালোভাবে পারবে না, কিন্তু তবু লিখতে পারবে, তাহলে আমার সাজেশন যে যদি এটা মোটামুটি লিখতে পারো অথবা এটার মধ্যে এই পার্টটা অতটাও ভালো পারবে না মনে করে থাকো, তাহলে এই ভাঙা প্রশ্নটা করবে, কারণ সেখানে 2+3, সেখানে অন্তত 2+2 বা 2+1 হলেও তোমার ওখানে 3 নম্বর পাওয়ার একটা চান্স আছে। আর যদি দেখো যে না এই ভাঙা প্রশ্ন একদমই পারছি না, বরং আমি নামকরণের যে সার্থকতা বা একটা গোটা একটানা যে প্রশ্নটা রয়েছে সেটাই পারবো, তাহলে অবশ্যই যেটা ভালোভাবে পারবে সেটা অ্যাটেন্ড করো। আর যদি দেখো যে দুটোই ভালোভাবে পারবে, তাহলে তো আমি অবশ্যই সাজেশন দেবো যে তোমরা ভাঙা প্রশ্নটাই অ্যাটেন্ড করবে, মানে 3+2 বা 2+3 যেখানে নম্বর ভেঙে রয়েছে। এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনের নেই। দুর্লভ রোমাঞ্চ বলতে কি বোঝানো হয়েছে তোমরা এটা জানো, যে নবীনের স্ত্রীকে যখন হচ্ছে ভূতে ভর করে সন্ধেবেলা গল্প অনুযায়ী, তারপরে যে যে ঘটনাগুলো ঘটেছিল, কুঞ্জগুনির আশা, সবকিছু দাওয়ায় সবার ভিড় করে দাঁড়ানো, কুঞ্জর প্রশ্ন, হলুদ পোড়া ইত্যাদি নানান যে জিনিসগুলো ঘটেছে সেটাই দুর্লভ রোমাঞ্চ। আর কেন বঞ্চিত করার ক্ষমতা নেই বলে গল্পকার মনে করেছেন, এটা অবশ্যই এই কারণে যে গ্রাম বাংলার বা আমাদের আজন্মলালিত যে কুসংস্কার, সেখানে কুসংস্কারের কাছে যুক্তি বুদ্ধি সবকিছু হেরে যায়, ফিকে হয়ে যায়। একটা জনতা যখন জটলা তৈরি করে সেখানে, এবং যেখানে অন্ধবিশ্বাসের পাল্লাটা ভারী, সেখানে তোমার যুক্তি বুদ্ধির কথা কেউ শুনতে চায় না। তো সেই জায়গাটাকেই নির্দেশ করার জন্য এই বঞ্চিত করার ক্ষমতা নেই, তখন সেখানে এক ধরনের অদ্ভুত উত্তেজনা তৈরি হয় মানুষের মধ্যে, এবং তারা সেটাই শুনতে চায়, ওই কুসংস্কারের ভাষা, অন্ধবিশ্বাসের ভাষাটাই তখন তারা বোঝে, জাদু তন্ত্রমন্ত্র এই সমস্ত কিছু। তখন বিজ্ঞান, তখন যুক্তি, তখন তর্ক এগুলোর ধার ধারে না মানুষ। তো সেই জায়গাটাকে বোঝানোর জন্যই গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায় কথাটা বলেছেন। তো আমরা আজকে প্রশ্ন নিয়ে আলোচনা করব না, মানে প্রশ্ন নিয়েই আলোচনা করব, উত্তর নিয়ে আলোচনা করব না, যে কোন প্রশ্নগুলো আসতে পারে। উত্তরগুলো তোমাদের নোটস আকারে দেওয়া রয়েছে, তো তোমরা সেগুলো পড়ে নেবে। ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করেছে জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক। কুঞ্জ কোন ম্যাজিক আমদানি করেছে, সেটিকে জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক বলা হয়েছে কেন? অথবা এইরকম হতে পারে যে কুঞ্জ কোন ম্যাজিক আমদানি করেছে, প্রশ্নটা এইভাবে না এসে দেখা গেল এইভাবে এলো যে এই কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে এবং জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক কেন বলা হয়েছে এটিকে। যাই আসুক না কেন, উত্তরটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একই। প্রশ্ন একদম এইভাবেই আসবে বলছি না, এইটাই যেমন বললাম কুঞ্জ কোন ম্যাজিক আমদানি করেছে, এর পরিবর্তে এটা আসতে পারে যে ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করেছে জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক। এই কথাটি গল্পকার কোন প্রসঙ্গে বলেছেন, এর দ্বারা তিনি কি বোঝাতে চেয়েছেন। উত্তর, প্রশ্নটা যদি ঘুরিয়েও আসে উত্তরটা একই। একটু ভেবে নেবে, তারপর একটু নিজের ভাষা প্রয়োগ করবে এবং বাকি পড়া যা পড়েছো তুমি সেটার মধ্যে থেকেই উত্তর করতে পারবে। পরের প্রশ্নে আসি, হলুদ পোড়া গল্পে ভৌতিক রসের আড়ালে মনস্তাত্ত্বিক গল্প। পরের প্রশ্নে আসি, হলুদ পোড়া গল্প ভৌতিক রসের আড়ালে মনস্তাত্ত্বিক গল্প আলোচনা করো। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আর দুটো চরিত্র গল্পে বেশি ইম্পর্টেন্ট, সেগুলি হলো ধীরেন চরিত্র এবং কুঞ্জ চরিত্র। ধীরেন চরিত্র, গল্পের ধীরেন চরিত্র এবং গল্পের কুঞ্জ চরিত্র, এবং দুটি চরিত্র কিন্তু একেবারে বিপরীতধর্মী চরিত্র, যদিও ধীরেন চরিত্রের একটা অদ্ভুত বিবর্তন আমরা গল্পের শেষে দেখতে পাই। এটা তোমরা জানোই কি ধরনের পরিবর্তন ঘটেছিল বা ধীরেনের কি হয়েছিল। অথবা ধরো ধীরেন চরিত্র সম্পর্কে, এই হলুদ পোড়া গল্প অবলম্বনে ধীরেন চরিত্র সম্পর্কে আলোচনা করো, এই ধরনের প্রশ্ন না এসে প্রশ্নটা একটু ঘুরিয়ে এলো যে ধীরেন চরিত্রটি গল্পের পরিসমাপ্তিতে কুসংস্কারের অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে, আলোচনা করো। তখন ওই যে চরিত্রের যে পয়েন্টগুলো, অর্থাৎ প্রথমে তাকে আমরা যুক্তিবাদী হিসেবে দেখি বা সমাজ সচেতন একজন মানুষ হিসেবে দেখি, সমাজসেবী হিসেবে দেখি, তারপরে কুসংস্কারে মগ্ন হয়ে যেতে দেখি। তো এই পয়েন্টগুলো না লিখে টানা, মানে যে চরিত্রের যা বৈশিষ্ট্য আছে সেগুলোর শুধু পয়েন্টগুলোকে আলাদা আলাদা করে উল্লেখ না করে একটানা উত্তরটা লিখলেই কিন্তু প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। এই গেল হলুদ পোড়া গল্পের সাজেশন। এরপরে
অর্থাৎ আমাদের দুটো গল্প থাকবে, মনে আছে নিশ্চয়ই। দুটো গল্প থেকে হয়তো দুটো গল্প থেকেই প্রশ্ন থাকবে, হয়তো বলছি তার কারণ তোমাদের কাছে এই মুহূর্তে তো কোনো সাজেশন না, আলাদা করে কোনো কোয়েশ্চেন পেপার নেই, শুধু নমুনা প্রশ্ন ছাড়া যে কি ধরনের প্রশ্ন হতে পারে বা কি ধরনের প্রশ্ন থাকতে পারে মোটামুটি অনুমানের উপর ভিত্তি করে এবং যেগুলো ইম্পর্টেন্ট অবশ্যই তার উপরে ভিত্তি করে তোমাদের জন্য সবচেয়ে সম্ভাব্য যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেই ধরনের কিছু প্রশ্ন রেডি করা হয়েছে। এবার এই দুটো প্রশ্নের মধ্যে যে দুটো প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে থেকে একটা যে কোনো প্রশ্ন করতে হবে, হতে পারে সেটা দুটো প্রশ্ন একই গল্প থেকে হলো, যদিও সেই সম্ভাবনাটা কিন্তু খুবই কম। সাধারণত এটাই হবে যে দুটো গল্প থেকে দুটো প্রশ্ন হবে এবং তোমাকে একটা অ্যাটেন্ড করতে হবে, সেক্ষেত্রে 5 নম্বর থাকবে। তো চলো হারুন সালেমের মাসি গল্প থেকে আমরা সম্ভাব্য যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো একটু জেনে নিই। প্রথম প্রশ্ন, হারুন সালেমের মাসি গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। এটা একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো হঠাৎ। কোন কথা শুনে কার নিজেকে প্রয়োজনীয় মনে হয়েছিল, তার এই রকম অনুভূতির কারণ কি? আবার বলছি, কোন কথা শুনে কার নিজেকে প্রয়োজনীয় মনে হয়েছিল, এটা এইভাবে না এসে এরকমও হতে পারে যে কোন প্রসঙ্গে এই কথাটি বলা হলো, এরকম অনুভূতির কারণ কি? পরের প্রশ্ন, হারুন সালেমের মাসি গল্প জাতপাতের ঊর্ধ্বে মানবিকতা তথা মাতৃত্বের জয়গানের গল্প আলোচনা করো। মানবিকতা তথা মাতৃত্বের না এসে শুধুই হারুন সালেমের মাসি গল্প মাতৃত্বের জয়গানের গল্প বা মাতৃত্ববোধের জাগরণের গল্প এইরকম ভাবেও প্রশ্ন হতে পারে, উত্তর কিন্তু একই হবে। তাহলে হারুন সালেমের মাসি গল্প জাতপাতের সংস্কারের ঊর্ধ্বে উঠে মানবিকতার জয়গানের গল্প আলোচনা করো, এরকম প্রশ্ন হতে পারে। অথবা হারুন সালেমের মাসি গল্প জাতপাতের সংস্কারের ঊর্ধ্বে মাতৃত্বের জয়গানের গল্প বা মাতৃত্ববোধের জাগরণের গল্প, এরকমও প্রশ্ন হতে পারে। যাই হোক না কেন, এই উত্তরটা যেটা রয়েছে হারুন সালেমের মাসি গল্প জাতপাতের সংস্কারের ঊর্ধ্বে মানবিকতা তথা মাতৃত্বের জয়গানের গল্প, এই যে উত্তরটা যেটা রয়েছে সেই উত্তরটাই হবে। একটু ঘুরিয়ে এই প্রশ্নটা হতে পারে যে গৌরবী চরিত্রটি জাতপাতের সংস্কারের ঊর্ধ্বে উঠে মাতৃত্বের জয়গানের প্রতীক হয়ে উঠেছে, আলোচনা করো। এই একই উত্তর, একটু সামান্য দুটো একটা কথা এদিক ওদিক ঘুরিয়ে গৌরবী চরিত্রটার কথা উল্লেখ করে দিয়ে গল্পের উপসংহার টানলেই, মানে প্রশ্নের উপসংহার যেটা উত্তরের যে শেষ অংশ সেটা টানলেই উত্তরটা হয়ে যাবে। পরের প্রশ্ন, হারুন সালেমের মাসি গল্প অবলম্বনে গৌরবী চরিত্র আলোচনা করো। তারপরে প্রশ্ন, হারুন সালেমের মাসি গল্প অবলম্বনে নিবারণ চরিত্র আলোচনা করো। তারপরের প্রশ্ন, গৌরবীর বুকের ভেতরে কে যেন না না বলতে লাগলো, প্রসঙ্গ নির্দেশ করে গৌরবীর এই অনুভূতির কারণ ব্যাখ্যা করো। লাইন তুলে যদি এরকম প্রশ্ন আসে তবুও তোমাদের গল্পটা নিশ্চয়ই পড়ে ফেলেছো, গল্পের মধ্যে যে জায়গায় এটা আছে এরকম হতে পারে। প্রসঙ্গ নির্দেশ করে গৌরবীর এই অনুভূতির কারণ ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন হতে পারে। অথবা গৌরবীর বুকের ভেতরে কেন এইরকম অনুভূতির সৃষ্টি হলো, কোন প্রসঙ্গে কথা বলা হলো, গৌরবীর বুকের ভেতরে কেন এই ধরনের অনুভূতির সৃষ্টি হলো, এরকম ভাবে প্রশ্নটা হতে পারে। তো প্রশ্নের ভাষাটা যেমনই হোক, প্রশ্নের অর্থটা বুঝে নিয়ে উত্তরটা করবে। পরের প্রশ্ন, শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড়, সমুদ্রের মতো। শহরে গৌরবী আর হারার সমাজকে কেন সমুদ্রের মতো বলা হয়েছে? গ্রাম জীবনের সঙ্গে শহর জীবনের সমাজের যে পার্থক্য সেটা আলোচনা করবে এবং আলোচনা করার পরে গ্রামে গৌরবীর এবং হারার কি অবস্থা হয়েছিল এবং শহরে গেলে কি হবে সেটা আলোচনা করলেই উত্তরটা হয়ে যাবে। তাহলে শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড়, সমুদ্রের মতো। শহরে গৌরবী আর হারার সমাজকে সমুদ্রের মতো বলা হয়েছে কেন? এই হলো তোমাদের হারুন সালেমের মাসি গল্পের প্রশ্নোত্তর। এই কটা প্রশ্নের উত্তর যদি তোমরা করো তাহলে মোটামুটি যাই প্রশ্ন আসুক একটু ঘুরিয়ে পেঁচিয়ে তোমরা উত্তরটা কিন্তু লিখে আসতে পারবে বলেই আমার এটা বিশ্বাস। আমি মনে করি যে তোমরা এটা উত্তর লিখে আসতে পারবে। এবারে চলো কবিতায় যাব আমরা। কবিতা থেকেও থাকবে 5 নম্বর, অর্থাৎ ছোট গল্পে 5 নম্বর, কবিতায় 5 নম্বর, হলো মোট 10 নম্বর। কবিতায় 5 নম্বর, 5 নম্বরের একটি প্রশ্নের উত্তর দিতে হবে।
এই একটি যে প্রশ্নের উত্তর দিতে হবে, এখানে তোমাদের কবিতার জন্য অপশন রয়েছে কিন্তু তিনটি, মানে তোমাদের পাঠ্যক্রমে অর্থাৎ সিলেবাসে তিনটি কবিতা রয়েছে। তোমরা তিনটি কবিতা থেকে তিনটি প্রশ্ন পাবে না, যে কোনো দুটো কবিতা থেকে হয়তো প্রশ্ন হবে। যে কোনো দুটো কবিতা থেকে প্রশ্ন হবে। আমার মনে হয় যে যদি কেন এলো না এই কবিতা থেকে প্রশ্ন হয়, তাহলে সেটা তোমাদের জন্য খুব সুবিধাজনক হবে, কারণ ওটা মোটামুটি একটা গল্পের মতো কবিতা, খুব সহজ একটা কবিতা, এবং সেই কবিতার উত্তর তোমরা সকলেই আশা করি লিখতে পারবে। তো চলো আমরা কবিতা থেকে প্রশ্নগুলো দেখে নিই। আর একবার মনে করিয়ে দিই, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমাদের পাঠ্য কবিতা তিনটি, কিন্তু যে কোনো দুটো কবিতা থেকে প্রশ্ন হবে। তাহলে প্রথম কবিতা প্রার্থনা। প্রার্থনা কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। প্রার্থনা কবিতার সমগ্র বিষয়বস্তুটা বলে তারপর নামকরণের সার্থকতা। রবীন্দ্রনাথ ঠাকুর এই যে তার যে আকাঙ্ক্ষা, তার যে স্বদেশ ভাবনা, এই কবিতার মধ্যে আমরা দেখি তিনি যা যা চেয়েছেন, ভারতবর্ষ কি রকম হবে, তার কল্পনার যে ভারতবর্ষ যাকে তিনি চেয়েছেন, সেই ভারতবর্ষকে সেরকম করে গড়ে তোলার জন্য তিনি ঈশ্বরের কাছে বা তার জীবন দেবতার কাছে, যাই বলি আমরা, তার কাছে প্রার্থনা জানিয়েছেন। তাহলে অনুনয়ের সুরে বা প্রার্থনার ঢঙে যেহেতু কবিতাটি রচিত হয়েছে, গোটা কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভারত সম্পর্কিত বা তার স্বদেশ সম্পর্কিত যে চিন্তা ভাবনা, সেখানে যেহেতু প্রার্থনার সুর আমরা লক্ষ্য করি, সেই জন্য এই কবিতার নামকরণ প্রার্থনা, এবং সেটি যথার্থ সার্থক। তারপরে প্রশ্ন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, উৎস নির্দেশ করো এবং পংক্তির তাৎপর্য ব্যাখ্যা করো। এটা হচ্ছে তোমরা চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, যেটা আমাদের প্রার্থনা কবিতায় কবি যেরকম দেশ কল্পনা করেছেন, সেখানে চিত্ত কিরকম থাকবে, আমাদের মন কিরকম থাকবে, বা মানুষের মানসিকতা, মন, তাদের মাথা কিরকম থাকা উচিত, অর্থাৎ তারা সম্মানের সঙ্গে বাঁচবে, আত্মমর্যাদার সঙ্গে বাঁচবে, প্রতিবাদ, অন্যায়কে অন্যায় বলতে পারবে, প্রতিবাদ করতে পারবে, এই ধরনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো এখানে বলতে হবে। ভারতের সেই স্বর্গে করজাগরিত। স্বর্গ বলতে কবি কি বুঝিয়েছেন, কোন স্থানকে বুঝিয়েছেন, না বলে এটা কি বুঝিয়েছেন আসতে পারে, এবং পংক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। ভারতের সেই স্বর্গে করজাগরিত, স্বর্গ বলতে কি কবি সেই জায়গাকে বললেন যেখানে দেবতারা বাস করে? না, ঠিক তা নয়। স্বর্গ বলতে তিনি যা বুঝিয়েছেন তোমাদের প্রশ্নের উত্তরে দেওয়া আছে, তোমরা সেগুলো পড়ে নেবে, এবং যদি পরীক্ষায় এই প্রশ্নটি আসে তাহলে ঠিকঠাক করে লিখবে। যেথা গৃহেরও প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। বসুধা কিভাবে খণ্ডিত হয়, বসুধার সেই রূপ কবির কাছে কাঙ্ক্ষিত নয় কেন? এরকম প্রশ্ন হতে পারে। এটা ঘুরিয়ে অন্যরকম ভাবেও হতে পারে, বসুধা শব্দের অর্থ কি, তা কিভাবে খণ্ডিত হয়, কবির কাছে কি ধরনের বসুধা কাঙ্ক্ষিত, আলোচনা করো, এইরকম ভাবেও প্রশ্ন হতে পারে। এই গেল প্রার্থনা কবিতার সাজেশন। এর পরের অংশে যাব আমরা। পরের কবিতা তিমির হননের গান, জীবনানন্দ দাশের লেখা একটি কবিতা, এবং তুলনামূলক তোমাদের বইতে যতগুলি কবিতা রয়েছে তার মধ্যে তিনটি যে কবিতা রয়েছে তার মধ্যে বড় কবিতা এবং একটু কঠিন। তিমির হননের গান কবিতার এখানে নামকরণের সার্থকতা খুব একটা ইম্পর্টেন্ট বলে মনে হয়নি। নামকরণের সার্থকতার প্রশ্নটা ওই জন্য এখানে সাজেশনে তোমাদের রাখিনি। তোমরা যারা চাইছো রিস্ক না নিতে, তারা অবশ্যই নামকরণের সার্থকতাটা পড়ে যেতে পারো। বাকি প্রশ্ন দেখি। অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি, আমরা খেলেছি, উৎস নির্দেশ করে পংক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। মানে উৎস নির্দেশ করা মানে কিন্তু কবিতাটি কার লেখা এবং কোথা থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, উৎস নির্দেশ করো মানে কার লেখা, কোথা থেকে নেওয়া হয়েছে। যেমন বললে সাতটি তারা জীবনানন্দ দাশের লেখা, সাতটি তারা তিমির কাব্যগ্রন্থের অন্তর্গত তিমির হননের গান কবিতা থেকে উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে, এইভাবে উত্তরটা লিখবে এবং তারপরে পংক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। এখানে প্রশ্নটা এভাবেও হতে পারে, অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি, আমরা খেলেছি, উৎস নির্দেশ করো, সেখানে 2 নম্বর, এবং তারপরে
ধরো প্রশ্ন হলো অন্য এক আকাশের মতো চোখ নিয়ে বলতে কবি এখানে কি বোঝাতে চেয়েছেন। তাহলে প্রশ্নটা কিন্তু আরেকটু অন্যভাবেও হতে পারে যে অন্য এক আকাশ বলতে কবি চোখ বলতে কবি কি বুঝিয়েছেন। প্রশ্নের ভাষা দেখে ঘাবড়ে যেও না, প্রশ্নটা একটু পড়বে এবং মনে করার চেষ্টা করবে যে কিভাবে উত্তরটা একটু সাজিয়ে নিলে সেটা একদম ঠিকঠাক তোমার যা প্রশ্নে যা উত্তর চেয়েছে তার সঙ্গে একেবারে ঠিকঠাক হয়ে যাবে। দু একটা লাইন একটু এদিক ওদিক করে নিলেই সাহিত্যের অন্তত কবিতার ক্ষেত্রে এই যে বিষয়গুলো সেই প্রশ্নের উত্তরগুলো হয়ে যায়। উৎস নির্দেশ করে পংক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো, বা এই একই প্রশ্ন অন্যভাবে আসতে পারে উৎস নির্দেশ করো এবং অন্য এক আকাশের মতো চোখ বলতে কবি কি বুঝিয়েছেন ব্যাখ্যা করো। পরের প্রশ্নে যাব, সেই সব রীতি আজ মৃতের চোখের মতো। কোন রীতির কথা বলা হয়েছে, তাকে মৃতের চোখের মতো কেন বলা হয়েছে। 3 আমরা বেদনাহীন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমরা বেদনাহীন, অন্তহীন বেদনার পথে। আমরা বলতে কাদের বোঝানো হয়েছে, পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এখানে আমরা বলতে সুবিধাভোগী, ব্যক্তি স্বার্থযুক্ত, মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে। এবং আমরা কেন বেদনাহীন, অন্তহীন বেদনার জগতে, মানে যেখানে বেদনার কোনো শেষ নেই, অর্থাৎ ওই যে 50-এর মন্বন্তরে মানুষগুলোর যে দুর্দশা, তাদের বেদনার কোনো শেষ নেই, অথচ মধ্যবিত্ত মানুষ তার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য বা ব্যক্তি স্বার্থ পূরণের জন্য যা যা করেছে সেই বিষয়গুলোকেই লিখতে হবে। পরের প্রশ্ন, আমরা তো তিমির বিনাশী, উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো। লাস্ট লাইন, আমরা তো তিমির বিনাশী হতে চাই, আমরা তো তিমির বিনাশী। তো ওই লাস্ট লাইনের প্রশ্ন উত্তর তোমাদের দেওয়া রয়েছে, তোমরা সেটা পড়ে নেবে এবং আমরা তো তিমির বিনাশী উদ্ধৃতাংশে তাৎপর্য বিশ্লেষণ করো। যদিও এখান থেকে এইরকম প্রশ্নও হতে পারে যে আমরা তো তিমির বিনাশী হতে চাই, আমরা তো তিমির বিনাশী, এখানে দুবার তিনি কেন এই তিমির বিনাশী হতে চাই আর আমরা তো তিমির বিনাশী এটা উচ্চারণ করলেন, এটাও ওই প্রশ্নের উত্তরটা পড়লেই তোমরা উত্তরটা লিখতে পারবে। পরের প্রশ্ন, সূর্যালোক নেই তবু সূর্যালোক মনোরম মনে হলে হাসি। সূর্যালোক বলতে কি বোঝানো হয়েছে, পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এবং লাস্ট প্রশ্ন, তিমির হননের গান কবিতার লাস্ট প্রশ্ন, তবু সেই বিষাদের চেয়ে আরো বেশি কালো কালো ছায়া, সেই বিষাদ বলতে কি বোঝানো হয়েছে আর আরো বেশি কালো কালো ছায়া বলতে কি বোঝানো হয়েছে। বিষাদ, সেই বিষাদ নিশ্চয় মনে আছে, মধ্যবিত্ত মানুষের জীবনের যে দুর্দশা যন্ত্রণা, তাদের যে দুঃখ বিলাস, সেগুলোকে বলা হয়েছে তাদের বিষাদ। আরো বেশি কালো কালো ছায়া 50-এর মন্বন্তরের ফলে মানুষের যে দুর্দশা তার কথা বলা হলো। এবারে সবচেয়ে সোজা কবিতা, তোমাদের সিলেবাসের মধ্যে সবচেয়ে সোজা কবিতা কেন এলো না। কেন এলো না কবিতা থেকে যাই প্রশ্ন থাকুক না কেন, গল্পটা লিখে যা প্রশ্নে যা চেয়েছে সেটা একটু ঠিকঠাক দুটো একটা লাইন লিখে দিতে পারলেই এই কেন এলো না কবিতার প্রশ্নোত্তর, মানে প্রশ্নের যে উত্তর সেটা রেডি হয়ে যাবে। আচ্ছা বললাম কেন এলো না, গল্পটা লিখে মানে কবিতার মধ্যে যে গল্প, যে কাহিনীটা রয়েছে, অর্থাৎ বাবা বলে গেছিল যে চাকরির যে মাইনেটা নিয়েই তাড়াতাড়ি ফিরে আসবে, পুজোর বাজার সেরে রাখবে, ছেলে অপেক্ষা করছিল, সন্ধ্যেবেলা পড়তে বসেছে, পড়ায় মন নেই, মায়ের রান্না হয়ে গেল। গোটা শহর কলকাতার অবস্থা তখন খুব থমথমে, কারণ সেই সময়টা খাদ্য আন্দোলন, নানান ধরনের উদ্বাস্তু সমস্যা, দেশভাগজনিত সমস্যা, দাঙ্গায় সবকিছুতে তখন কলকাতা জর্জরিত। তো সেই সময়কালে বাবা যখন ফিরে আসছে না, মায়েরও দুশ্চিন্তা এবং ছেলের অতখানি দুশ্চিন্তা, সে একটা ছোট শিশু, তার পক্ষে সমাজ সচেতন হওয়া সম্ভব নয়, কিন্তু বাবা ওই যে বলে গেছিল না পুজোর জামা কিনে দেবে বাড়ি ফিরে এসেই মাইনে নিয়ে এসে, সেইটা যেহেতু হচ্ছে না এবং বাবার ফিরতে দেরি হচ্ছে, তাই জন্য ছোট শিশু মন খুব চঞ্চল হয়ে উঠেছে। আজকে বাবার ফেরার তাড়াটা, মানে মায়ের থেকেও, মা যতখানি না উদ্বিগ্ন তার থেকেও বেশি শিশুটি উদ্বিগ্ন হয়ে রয়েছে, কারণ সে চায় বাবা তাড়াতাড়ি ফিরে এলে তাড়াতাড়ি পুজোর জামাটা কেনা হবে।
একটা ছোট শিশু, সে যেরকম হয় ঠিক সেরকম, তারপরে সে পড়তেও বসে, পড়াশোনায় তার একদম মন নেই। এরপর কি হয়, ধীরে ধীরে অপেক্ষা বাড়তে থাকে, রাত গভীর হতে থাকে, ছেলে একসময় দরজা খুলে গলির যে রাস্তা সেখানে গিয়ে দাঁড়ায়, বড় রাস্তায় বাজি ফাজি ফুটছে, সেটা কি দেখে আসতে যায় এবং দেখে আসতে যাওয়াটাই তার জীবনের কাল হয়ে দাঁড়ায়। তার আর বাড়ি ফেরা হয় না। বাবা অনেক গলি ঘুরে মৃত্যুকে পাশ কাটিয়ে, মানে যেখানে যে দাঙ্গা বিধ্বস্ত শহরে হয়তো একটা বোমা এসে গায়ে লাগলে মানুষের মরে যাওয়ার কথা, সেখানে মৃত্যুকে পাশ কাটিয়েই বটে, মৃত্যুকে পাশ কাটিয়ে বাবা তো ফিরে আসে, কিন্তু ওই নিষ্পাপ শিশুটি সমাজের এই যে নিদারুণ যে অবস্থাটা, সমাজের এই যে অরাজক অবস্থা, সমাজের এই যে ক্ষতবিক্ষত চেহারা, সমাজের এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, তার বলি হয়ে যায় এই ছোট শিশুটি। তো এই গোটা ঘটনাটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখে দিতে পারলেই কেন এলো না কবিতার প্রশ্নের উত্তর লেখা হয়ে যাবে। সুতরাং এটা নিয়ে বেশি চিন্তা করো না। তবুও বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো কোন প্রসঙ্গে কেন এই কথা বলা হয়েছে এবং কবিতার পরবর্তী ঘটনাক্রম নিজের ভাষায় আলোচনা করো, বা কোন প্রসঙ্গে কেন এই কথা বলা হয়েছে আর কবিতায় এর পরে কি হয়েছিল বা শিশুটির এর পরের পরিণতি কি হলো তা আলোচনা করো। একই প্রশ্ন। ছেলেটা দেখে আসতে গেল, ছেলেটা কি দেখে আসতে গিয়েছিল, ফলশ্রুতি কি হলো তোমরা জানো। কেন এলো না কবিতা অবলম্বনে ছেলেটির সমস্ত দিনের অপেক্ষার ফলশ্রুতি কি হয়েছিল নিজের ভাষায় লেখো। একই উত্তর, বাবা এলো ছেলে এলো না, বাবা কিভাবে ফিরে এলো, ছেলে ফিরে এলো না কেন। এইরকমই প্রশ্ন থাকবে। বা এরকম একটা প্রশ্ন হতে পারে যে শিশুটির করুণ পরিণতির জন্য কারা দায়ী বলে মনে হয় তা আলোচনা কবিতা অবলম্বনে আলোচনা করো। তখন গোটা কবিতার যে আলোচনাটা সেটা করবে এবং তারপরে এই সামাজিক যে অস্থিরতা, অস্থির যে সময়কাল, ভয়ঙ্কর যে উত্তাল পরিস্থিতি সমাজের, এবং বিবেকহীন কিছু মানুষের স্বার্থপরতা, তাদের স্বার্থান্ধতা, তাদের স্বার্থপরতা, তাদের ওই স্বার্থেই ডুবে থাকা, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে মগ্ন হয়ে থাকা, এবং অন্যদিকে বিপ্লব, তার সঙ্গে নানান রকম গন্ডগোল, সেটাই কিন্তু শিশুটির যে নিরপরাধ নিষ্পাপ শিশুটি তার এই মারাত্মক পরিণতি ঘটিয়েছে। এবং সেখানে একজন বিবেকবান মানুষ হিসেবে আমরাও তার দায়টাকে কিন্তু এড়িয়ে যেতে পারি না। এই কথাটুকু লিখলেই প্রশ্নের উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন, নাটক। তোমাদের নাটক একটাই, যদিও দুটো নাটক রয়েছে, একটা ডাকঘর এবং অন্যটি হচ্ছে নানা রঙের দিন। তো নাটক হিসেবে যেটা নাটক সেটা হচ্ছে নানা রঙের দিন। নানা রঙের দিন নাটক থেকে থাকবে 5 নম্বর, সেটা 2+3 হতে পারে, 3+2 হতে পারে, অথবা একটা গোটা 5 নম্বর হতে পারে। যেভাবেই আসুক না কেন 5 নম্বর থাকবে এবং দুটো প্রশ্ন থাকবে। চলো দেখে নিই নানা রঙের দিন কবিতার প্রশ্ন কি ধরনের প্রশ্ন বা কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। নানা রঙের দিন নাটকটি একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক আলোচনা করো। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটি একটি একাঙ্ক নাটক অবশ্যই, এবং সেটা কতখানি সার্থক হয়েছে তা তোমাকে আলোচনা করতে হবে। তো একাঙ্ক নাটকের বৈশিষ্ট্য এবং একাঙ্ক নাটক হিসেবে, মানে একাঙ্ক নাটকের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো ওই নানা রঙের দিন নাটকে কতখানি আছে তার তুলনামূলক একটা আলোচনা করে দিলেই উত্তরটা হয়ে যাবে। নাটক অবলম্বনে রজনীকান্ত চরিত্র আলোচনা করো। নাটকে তো দুটোই চরিত্র, সুতরাং রজনীকান্ত চরিত্র খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে যে নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের মধ্যে আমরা অভিনেতা সত্তা এবং ব্যক্তি সত্তায় দুটো সত্তার বিরোধ লক্ষ্য করতে পারি, তা আলোচনা করো। এখানে রজনীকান্ত চরিত্র এবং দুটি সত্তার প্রকাশ, বা যদি ওইভাবেও আসে যে ব্যক্তি সত্তা আর অভিনয় সত্তা, দুটি সত্তার দ্বন্দ্ব দেখতে পাই বা দুটি সত্তাকে আমরা আলাদা আলাদা করে দেখতে পাই, তা আলোচনা করো, তাহলেও ওই একই উত্তরই হবে। পরের প্রশ্ন, নাটক অবলম্বনে প্রম্পটার কালীনাথ সেনের চরিত্র আলোচনা করো। তারপরে প্রশ্ন, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন, কে কখন এ কথা বলেছিল, উক্তিটির তাৎপর্য আলোচনা করো। এই ধরনের প্রশ্ন থাকলে 2+3 থাকবে, অথবা প্রসঙ্গ নির্দেশ করো এবং উক্তিটির তাৎপর্য আলোচনা করো, এভাবেও আসতে পারে। তো রজনীকান্ত চট্টোপাধ্যায় এই কথাটি বলেছিলেন, নিশ্চয়ই মনে আছে।
অথবা যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা গাধা। কে কখন এ কথা বলেছিলেন, তিনি কেন এই উপলব্ধিতে পৌঁছেছিলেন? উত্তর কিন্তু একই হবে। এখানেও এই প্রশ্নে কে কখন এ কথা বলেছিলেন পরিবর্তে এখানে আসতে পারে যে প্রসঙ্গ নির্দেশ করো এবং তিনি কেন এই উপলব্ধিতে পৌঁছেছিলেন আলোচনা করো। যাই আসুক না কেন, এখানে কিন্তু উত্তর দুটোই একই, কারণ ওই একই পরিস্থিতিতে তিনি এই দুটো কথাই বলেছিলেন। আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে কথা বলেছিলেন, তার এরূপ উপলব্ধির কারণ কি? এটাও রজনীকান্ত চট্টোপাধ্যায় বলেছিলেন এবং তিনি কেন বলেছিলেন সেটা গোটা নাটকটা পড়তে গিয়ে আমরা দেখতে পাই যে তার বয়স হয়ে গিয়েছে অনেকখানি, তিনি থিয়েটারের জন্য তার নিজের গোটা জীবনটাকে দিয়ে দিয়েছেন। চাকরি পেয়েছিলেন, ছেড়ে দিয়েছেন, জীবনে প্রেম এসেছিল, সেটাও অভিনয়ের জন্য তাকেও তিনি বিসর্জন দিয়েছেন, কারণ তার প্রেমিকার শর্ত ছিল যে থিয়েটার ছেড়ে দিতে হবে তার প্রেমিকাকে বিয়ে করতে হলে, তাই সংসারটা তার করা হয়নি। এদিকে যে কলা কৌশল বা অভিনয়ের যে দক্ষতাগুলো তার ছিল, সময়ের সঙ্গে সঙ্গে সেগুলোও কমে আসছে, অর্থাৎ তিনি পুরোপুরি নিঃসঙ্গ হয়ে পড়ছেন। তার গলার কাজ, চরিত্র ফুটিয়ে তোলার ক্ষমতা, উচ্চারণ, একটা চরিত্রের সঙ্গে মানানসই যে ব্যাপার, সেগুলো কমেছে এবং তার জন্যই তার মনে হয়েছে যে তার দিন ফুরিয়ে এসেছে। লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো, এ পুয়ার প্লেয়ার কার লেখা, কোন নাটকের সংলাপ? নাটক অবলম্বনে সংলাপটির প্রাসঙ্গিকতা আলোচনা করো। এটা বলেছিলেন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায়, কিন্তু এই সংলাপটা যার লেখা তিনি হলেন ইংরেজি সাহিত্যের বিখ্যাত নাট্যকার শেক্সপিয়ার। তার লেখা ম্যাকবেথ নাটকের একটি লাইন, লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো, এ পুয়ার প্লেয়ার। ম্যাকবেথ বলছিলেন লেডি ম্যাকবেথের মৃত্যুর পর তার যে উপলব্ধি সেটা বোঝাতে গিয়ে নাটক অবলম্বনে সংলাপের প্রাসঙ্গিকতা আলোচনা করো, মানে এই লাইনটির যে প্রাসঙ্গিকতা সেটা আলোচনা করতে হবে। এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া রয়েছে, তোমরা পড়ে নেবে। এরপরে আসি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। এখানেও একটা নাটক রয়েছে এবং এখানে যে নম্বর রয়েছে সেটা কিন্তু 10 নম্বর। এখানে নম্বর রয়েছে 10 নম্বর। এই 10 নম্বর কি রকম? 10 নম্বরের জন্য তোমাদের অপশন পাবে, তোমরা অপশন পাবে চারটে অপশন পাবে, তার মধ্যে দুটো তোমাদেরকে লিখতে হবে। তাহলে 10 নম্বরের জন্য অপশন থাকবে চারটি, তার মধ্যে তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে দুটো প্রশ্ন। কিরকম নম্বর বিভাজন? নম্বর বিভাজন আগের মতোই, হয় 5 নম্বরের একটা প্রশ্ন আসতে পারে, মানে 5 নম্বর আসতে পারে পুরো, অথবা 2+3 অথবা 3+2, যে কোনো একটা কিছু হবেই। তো 10 নম্বর এখান থেকে থাকবে। 10 নম্বর একটা না নয়, তোমাদেরকে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে, দুটি উত্তর করতে হবে তোমাদেরকে। আর টোটাল 4টি প্রশ্ন পাবে, প্রশ্নপত্রে প্রশ্ন পাবে 4টি, তার মধ্যে থেকে বেছে করতে হবে, দুটি করতে হবে তার মধ্যে থেকে। এবং সেই দুটির ক্ষেত্রেও নম্বর বিভাজনটা এরকমই হতে পারে, 5 অথবা 2+3 অথবা 3+2। এবার আমরা প্রশ্নে যাব। প্রশ্নগুলো দেখে নাও। ডাকঘর নাটকে আমি পণ্ডিত হব না, কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছে, তার পণ্ডিত না হতে চাওয়ার কারণ কি? 2, ডাকঘর নাটকে চরিত্র আলোচনা করো। এখানে দেখো কিছু চরিত্রের কথা বলা হয়েছে এবং এগুলো পরপর রয়েছে না, নিশ্চয়ই একটা প্রশ্নের মধ্যেই সব চরিত্র বিশ্লেষণ করতে দেবে না তোমাকে। হয় আসবে অমল, অথবা আসতে পারে মাধব দত্ত, অথবা আসতে পারে ঠাকুরদা, অথবা আসতে পারে মোড়ল। তাহলে ডাকঘর নাটকের চরিত্র আলোচনা করো, বা ডাকঘর নাটকের অমল চরিত্রটি আলোচনা করো, অথবা ডাকঘর নাটকের মাধব দত্ত চরিত্রটি আলোচনা করো। মাধব দত্ত চরিত্রের ক্ষেত্রে একটু বলে রাখি, মাধব দত্ত চরিত্র আলোচনা করতে গিয়ে এইরকমও প্রশ্ন হতে পারে যে মাধব দত্ত অত্যন্ত বিষয়ী লোক হলেও অমলের প্রতি তার স্নেহ অকৃত্রিম ছিল, আলোচনা করো। সেক্ষেত্রেও কিন্তু ওই একইভাবে শুধু ওই মাধব দত্ত চরিত্রের যে পয়েন্টগুলো থাকবে সেই পয়েন্টগুলো না দিয়ে অমলের প্রতি তিনি কতখানি স্নেহপরায়ণ ছিলেন, তিনি কেমন বিষয় লোক ছিলেন, প্রথমে তিনি দত্তক নিতে চাননি, তারপরে দত্তক নিয়েছিলেন, তারপরে অমলের প্রতি তার যে সচেতনতা, তার যে যত্ন, তার যে ভালোবাসা, অমলের মৃত্যুর আশঙ্কায় তিনি যে উদ্বিগ্ন ভীত হয়ে গিয়েছিলেন, এই সবটা ধারাবাহিকভাবে লিখতে হবে। শুধু ওই যে আলাদা করে স্নেহশীল, আলাদা করে
বিষয়ী, আলাদা করে সংসারী বুদ্ধি সম্পন্ন, এই পয়েন্ট কটা, যে পয়েন্ট কটা প্রশ্নের উত্তরে উল্লেখ করা আছে সেই কটা দিতে হবে না, পয়েন্ট কটা মেনশন করতে হবে না, কিন্তু উত্তরে যা লেখা আছে তাই লিখতে হবে। আর হলো ঠাকুরদা চরিত্র আর মোড়ল চরিত্র। বেশ, দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলুম, প্রসঙ্গ নির্দেশ করো, অমল ও দইওয়ালার কথোপকথন নিজের ভাষায় লেখো। বড় হলে আমি রাজার ডাক হরকরা হব। কে কোন প্রসঙ্গে কথাগুলি বলেছে, তার ডাক হরকরা হতে চাওয়ার কারণ কি? ওই প্রহরীর সঙ্গে যখন তার কথাবার্তা হচ্ছিল এবং প্রহরী তাকে বলেছিল যে তোমার ঘরের জানালার সামনেই তো রাজার মস্ত নিশান উড়িয়ে রাজার ডাকঘর বসেছে, তুমি জানো এই যে ডাকঘরে রাজার চিঠি আসে এবং যে যারা রাজার ডাক হরকরা আছে তারা ওই চিঠিগুলো বিলি করে। তো অমল বলেছিল রাজার চিঠি, রাজা নিজে চিঠি লেখেন? তখন প্রহরী তাকে বলেছিল হ্যাঁ রাজা লেখেন, তোমার কাছেও চিঠি আসবে। তো অমল তো সেই চিঠির অপেক্ষা করছিল এবং যখন সে শুনেছিল এটা যে ওই ডাক হরকরারা চিঠি বাড়ি বাড়ি পৌঁছে দেয়, তার দেশে দেশে ঘুরে বেড়ায়, তখন সেই কথাটা বলেছিল। আর কেন বলেছিল এটাও আমরা জানি। অমল তো গৃহবন্দী ছিল, তার শিশু মন, চঞ্চল শিশু মন, তার সুদূরের অভিলাষী যে শিশু মন, যে গোটা পৃথিবীটাকে দেখতে চেয়েছিল যে শিশু মন, সেই আগ্রহ থেকে, সেই আবেগ থেকে সেই কথা বলেছে। এখানে আমার আর সব বন্ধ, কেবল এইটুকু খোলা। কে কাকে কোন প্রসঙ্গে কথা বলেছিল তাদের কথোপকথন নিজের ভাষায় লেখো। সুধাকে বলেছিল যখন জানালা বন্ধ করে দিতে চেয়েছিল সুধা, এবং তাদের কথোপকথনটা লিখলেই হবে। অমল ও ছেলের দলের কথোপকথন নিজের ভাষায় লেখো। চুপ করো অবিশ্বাসী, কে কাকে কথা বলেছিল, কেন এই কথা বলা হয়েছিল, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সেই ভারী আশ্চর্য জায়গা, কে কোন জায়গাকে আশ্চর্য জায়গা বলেছিল, সেই আশ্চর্য জায়গার পরিচয় দাও। এটা ওই ফকির বেশি ঠাকুরদা যখন অমল শয্যাগত তখন যে ক্রৌঞ্চ দ্বীপের কথা বলেছিল অমলকে, সেই প্রশ্নের উত্তরটা হবে। এখানে আর একটা প্রশ্ন যেটা হয়তো হতেও পারে, যেটা এখানে লেখা নেই, একটু দেখে রেখো, যে রূপক সাংকেতিক নাটক হিসেবে ডাকঘর নাটকটি কতখানি সার্থক, এটা একটা প্রশ্ন হতে পারে, এটা একটু দেখে রেখো। পরে যাই আমরা বাংলা ভাষা ও সংস্কৃতি। দুটো পার্ট রয়েছে, ছোট ছোট দুটো পার্ট, বেশি হেডেক নিও না। যতটুকু সিলেবাসে রয়েছে তোমাদের, যেটা পরিমার্জিত সংস্করণে যতটুকু রয়েছে, অর্থাৎ তোমরা যে বইটা পেয়েছো সেখানে যতটুকু রয়েছে তার মধ্যে থেকেই পড়বে, আশা করি অবশ্যই কমন পাবে। এখানে দুটো টপিক রয়েছে, একটা টপিক হলো চলচ্চিত্র এবং একটা হলো চিত্রকলা, একটা চিত্রকলা আর একটা চলচ্চিত্র। তো এই চিত্রকলা এবং চলচ্চিত্র থেকে দুটো প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে। নম্বর কত থাকবে? 5। 5 নম্বরের দুটো প্রশ্ন থাকবে, একটা প্রশ্নের উত্তর লিখতে হবে চিত্রকলা এবং চলচ্চিত্র থেকে। তো আমরা দেখে নিই কি রকম প্রশ্ন হতে পারে। বাংলার পট শিল্প সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা এখানে প্রশ্নটা এইভাবেও হতে পারে যে বাংলার লোকশিল্প হিসেবে বা লোকচিত্রকলা হিসেবে পট শিল্প সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা বাংলার যে কোনো বাংলা চিত্রকলায় যে কোনো একটি লোকশিল্প সম্পর্কে আলোচনা করো। যদি এরকম প্রশ্ন থাকে তাহলে পটশিল্প লিখতে হবে। আর 2 নম্বর, বাংলার আধুনিক চিত্রকলার ইতিহাসে ঠাকুরবাড়ির অবদান, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে বলে রাখি, ঠাকুরবাড়ির অবদান পড়তে গেলে তোমাদেরকে অবশ্যই পড়তে হবে অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, সুনয়নী দেবী। তাই পরের যে অংশগুলোতে দেখছো যে অনেকের কথা আলাদা করে পড়তে বলছি, এটা দেখে ঘাবড়ে যেও না, কারণ ওই ঠাকুরবাড়ির অবদান পড়তে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর তোমাদের জানা হয়ে যাবে। নতুন করে পড়তে হবে যাদেরকে, যামিনী রায়, নন্দলাল বসু, রামকিঙ্কর বেইজ। যদি প্রশ্ন আসে যে যে ভারতীয় চিত্রকলার জনককে এবং তাঁর ভারতীয় চিত্রকলায় তাঁর অবদান বর্ণনা করো, তাহলে অবনীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে লিখতে হবে। অথবা যদি ঘুরিয়ে প্রশ্নটা আসে যে নব্য ভারতীয় চিত্রকলার জনকের অবদান, নব্য ভারতীয় চিত্রকলার যিনি জনক তার অবদান আলোচনা করো, তাহলে অবনীন্দ্রনাথ ঠাকুরকে লিখতে হবে।
এবার অবনীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরবাড়ির চিত্রকলাতেও আসবে, আলাদা করেও অবনীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন হতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারটাও তাই, গগনেন্দ্রনাথ ঠাকুরও ঠাকুরবাড়ির চিত্রকলাতে তাকে পড়তে হবে, আলাদা করেও প্রশ্ন হতে পারে। এবং যামিনী রায়, নন্দলাল বসু, রামকিঙ্কর বেইজ এগুলো আলাদা করে পড়বে। আর একটু জাস্ট চোখ বুলিয়ে রেখো যে আধুনিক নব্য ভারতীয় চিত্রকলার যে ধারাটা যেটা প্রবাহিত হয়েছে, সেখানে একটু একটু করে যদি যে কোনো দুজনের আলোচনা, দুজন সম্পর্কে আলোচনা করতে বলে, তাহলে যামিনী রায়, নন্দলাল বসু অথবা রামকিঙ্কর বেইজ অথবা জয়নুল আবেদিন, এই যে নামগুলো, এগুলো ব্যবহার করে তারা কি কি ছবি এঁকেছেন বা কি ধরনের কাজ করেছেন সেটা একটু লিখে দিলেই হবে। এ গেল চিত্রকলার ইতিহাস। আর আসি বাংলা চলচ্চিত্রের ইতিহাস। তোমাদের প্রচুর সিলেবাসে প্রচুর নেই বাংলা চলচ্চিত্র। সত্যজিৎ রায় খুব ইম্পর্টেন্ট, ঋত্বিক ঘটক ইম্পর্টেন্ট, মৃণাল সেন ইম্পর্টেন্ট, তরুণ মজুমদার ইম্পর্টেন্ট, এবং বাংলা তথ্যচিত্রের যে ধারা একটা রয়েছে সেটা ইম্পর্টেন্ট। আশা করি এর মধ্যেই উত্তর পেয়ে যাবে। তাহলে বাংলা চলচ্চিত্রের ইতিহাস সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তরুণ মজুমদার এবং বাংলা তথ্যচিত্রের যে ধারা সেগুলো পড়ে নিলেই হবে। ওই কটাই তার মধ্যে থেকে কমন পেয়ে যাবে। আর প্রবন্ধ রচনা, প্রবন্ধ তোমাদের দু রকম আসবে। সংসদ নির্ধারিত যে নমুনা প্রশ্ন তাতে তো এইরকমই বলা আছে, দু রকম প্রবন্ধ। একটা হচ্ছে তথ্য দিয়ে দেওয়া হবে, তার ভিত্তিতে প্রবন্ধ রচনা করতে হবে। আর একটা হচ্ছে যে একটা সারাংশ লেখা থাকবে, সেটা পড়ে নিয়ে সেইটাকে ভূমিকা, তারপরে যে জিনিসটা দেবে, যেটার উপরে তোমাদেরকে প্রবন্ধ রচনা করতে হবে সেটা সম্পর্কে, এবং উপসংহার, উপকারিতা, অপকারিতা ইত্যাদি যা কিছু লেখো সেগুলো লিখে উপসংহার লিখে রচনা শেষ করতে হবে। তোমাদের জন্য কিছু প্রবন্ধ এখানে রয়েছে, দেখে নাও একটু, এগুলো ইম্পর্টেন্ট। এর মধ্যে থেকে আশা করি কমন পেয়ে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুর, ওই তথ্যসূত্র অবলম্বনে প্রবন্ধ রচনা, সেখানে বলছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, জীবনানন্দ দাশ, মহাশ্বেতা দেবী, মানিক বন্দ্যোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, এগুলো ইম্পর্টেন্ট। আর ইম্পর্টেন্ট হচ্ছে, হ্যাঁ এখানে আরো একটা ইম্পর্টেন্ট, মাদার টেরেজা দেখতে পারো বা ভগিনী নিবেদিতা দেখতে পারো। একটু দেখে গেলেই, চোখ বুলিয়ে গেলেই লিখতে পারবে, তখন আর ওয়ার্ড গুলো হাতড়ে বেড়াতে হবে না, কারণ তথ্য তো দেওয়াই থাকবে। একটু জাস্ট পড়ে যাবে, একটু বিষয়টা একটু জেনে যাবে, একটু মাথায় রাখার চেষ্টা করবে, তাহলে উত্তরগুলো লিখতে পারবে। তারপর যেগুলো হচ্ছে তোমাদের ওই যেই ধরনের প্রবন্ধ রচনা করো তোমরা, আসলে ব্যাপারটা সেরকমই, একটু নামটা আলাদা বা ধরনটা আলাদা ভাবে কোশ্চেন পেপারে দেওয়া থাকবে বলে ভয় পেয়ে যেও না, বরং এটা আরো অনেক বেশি সুবিধাজনক। তোমাদের মাধ্যমিকে তো শুধুই প্রবন্ধ রচনা করো বলে কিছু অপশন দেওয়া থাকে, এখানে কিছু তথ্য তোমরা অলরেডি পেয়ে যাবে, এবং সেটা থেকে অন্তত কিছু না হোক ওই তথ্যগুলোর বেসিসেও খানিকটা, অন্তত 4-5 নম্বর পাওয়ার মতো আশা করি তোমরা লিখে আসতে পারবে। তো বিশ্ব উষ্ণায়ন একটা, ওই যেগুলো জিস্টটা দেওয়া থাকবে, সারাংশটা বা সার সংক্ষেপটা দেওয়া থাকবে, যেটার উপর বেস করে তোমাকে রচনাটা লিখতে হবে। তো ওইটা পড়ে নিয়েও রচনাটা বানিয়ে লেখা যাবে ভূমিকা, উপসংহার দিয়ে। তাহলে বিশ্ব উষ্ণায়ন, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, খেলাধুলার প্রয়োজনীয়তা, সাইবার ক্রাইম, সচেতনতা ও প্রতিরোধ, কৃত্রিম বুদ্ধিমত্তা, সম্ভাবনা ও সমস্যা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বিজ্ঞাপনের সুফল ও কুফল, বিজ্ঞাপনের সুফল ও কুফল বা মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, এরকম ভাবেও রচনাটা আসতে পারে। আর দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এটা দৈনন্দিন জীবনে বিজ্ঞান না এসে বিজ্ঞান ও কুসংস্কার এইভাবেও আসতে পারে, অথবা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এইরকমও প্রশ্ন হতে পারে। তো এই গেল তোমাদের সাজেশন। আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। পরীক্ষার প্রিপারেশন নাও, খুব ভালো করে পরীক্ষা দাও, খুব ভালো থাকো, এবং সকলের রেজাল্ট ভালো হোক এই কামনাই করছি।